আজকে আমাদের কোর্সের 22 নম্বর লেকচার, যেখানে আমরা শিখবো হাউ টু রাইট দি ডিসকাশন সেকশন ইন এ ম্যানুস্ক্রিপ্ট। গতকাল আমরা শিখেছি কিভাবে আমাদের রিসার্চ আর্টিকেলে আমরা রেজাল্ট সেকশন লিখবো। আজকে ডিসকাশন সেকশন কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি বলি যে ডিসকাশন সেকশন আসলে কি। ডিসকাশন সেকশন রিসার্চ আর্টিকেলের একটা অন্যতম পার্ট, যেই পার্টের মধ্যে আমাদের ফাইন্ডিংস কে আমরা ইন্টারপ্রিট করি, আমাদের ফাইন্ডিংস কে আমরা ভ্যালিডেট করি, আমাদের ফাইন্ডিংস আমাদের ফাইন্ডিংস এর স্ট্রেংথ, আমাদের রিসার্চের লিমিটেশনস, আমাদের রিসার্চের যদি কোনো ফিউচার ডিরেকশনস থাকে, যে ভবিষ্যতে এটা করা যেতে পারে, এইগুলা এবং সিগনিফিকেন্সও আমরা ডিসকাশনে মেনশন করে থাকি। সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা আমাদের ফাইন্ডিংস এর ইন্টারপ্রিটেশন এন্ড ভ্যালিডেশন। আমরা একটু পরে দেখবো। তো প্রথমে আমি যেটা বলবো সেটা রোল অফ দি ডিসকাশন সেকশন। ডিসকাশনের আসলে রোল কি, ফাংশন কি, আসলে কাজটা কি আমাদের রিসার্চ আর্টিকেলে। এর প্রথম যে ফাংশন অথবা রোল সেটা ব্রিজ বিটুইন রেজাল্টস এন্ড কনক্লুশন। অর্থাৎ এইটা আমাদের রেজাল্ট সেকশনের সাথে একে ব্রিজ করবে, অর্থাৎ কানেক্ট করবে, এবং কনক্লুশন পার্টের সাথেও কানেক্ট করবে। তারপর ইন্টারপ্রিট ফাইন্ডিংস ইন দি কনটেক্সট অফ এক্সিস্টিং লিটারেচার। অলরেডি আমি বলে ফেলছি আমাদের ডিসকাশন সেকশন কি। ডিসকাশন আমাদের ফাইন্ডিংস কে অথবা আমাদের আউটকামস কে আমরা ইন্টারপ্রিট করি। হ্যাঁ, তো ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করি? এক্সিস্টিং লিটারেচারের মাধ্যমে। হ্যাঁ, অর্থাৎ আমরা যেই কাজ করছি, আমাদের যে ফাইন্ডিংস এই রিলেটেড যদি এক্সিস্টিং কোনো রিসার্চ হয়ে থাকে অথবা লিটারেচার পেয়ে থাকি আমরা, তো এদের সাথে আমরা ইন্টারপ্রিট করব, অর্থাৎ আমাদের কাজের ভ্যালিডেশন করার জন্য। হ্যাঁ, এবার আইডেন্টিফাই ইটস স্ট্রেংথস, লিমিটেশনস এন্ড ইমপ্লিকেশনস। ইমপ্লিকেশনস আমাদের এই কাজের অ্যাপ্লিকেশন। হুম, আমরা যে কাজটা করলাম এটার অ্যাপ্লিকেশন আসলে কি, কতটুকু আমরা করতে পারছি। হ্যাঁ, এটা কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারছি। লিমিটেশনস, অবশ্যই আমরা জানি যে আমাদের কাজের যদি কোনো লিমিটেশনস থেকে থাকে, অর্থাৎ আহ, আমরা তো যখন এক্সপেরিমেন্ট করি, সেটা হোক আপনার ওয়েট ওয়েট রিসার্চ অথবা হোক ড্রাই রিসার্চ, কোনো না কোনো স্টেপকে আমরা স্কিপ করে যাই, কোনো না কোনো কারণে আমরা স্কিপ করে যাই, অথবা আনইনটেনশনালি কিছু ভুল হয়ে যেতে পারে। তো ওইগুলা যদি হয়ে যায় এক্সপেরিমেন্ট করার পরে, তো আর আমরা করতে পারি না এক্সপেরিমেন্টটা। হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট করার পরে তো সময়ের জন্য হোক, টাকার জন্য হোক, অথবা বিভিন্ন কারণে আমরা যদি কোনো ভুল হয়ে যায়, মাইনর ইরর্স গুলো, তো ওগুলো আমরা করার জন্য, সলভ করার জন্য নতুন করে আর আমরা এক্সপেরিমেন্ট করে থাকি না। তো যদি কোনো মাইনর ইরর্স থেকে যায় তাহলে ওইগুলো আমরা ডিসকাশনে মেনশন করে থাকি। এবং স্ট্রেন্থস, যদি আমাদের কাজের স্ট্রেন্থস গুলো যদি থেকে থাকে, অবশ্যই থাকবে। হ্যাঁ, যে স্ট্রেন্থস গুলো আছে, অর্থাৎ মেইন ফাইন্ডিংস অথবা এমন সিগনিফিকেন্ট ফাইন্ডিংস, সেইগুলো আমরা মেনশন করে থাকি ডিসকাশন সেকশনে। তো আমরা দেখেই বুঝতেছি যে ডিসকাশন সেকশন ওয়ান অফ দি ক্রুশিয়াল পার্ট ফর এ রিসার্চ আর্টিকেল। হুম, এবং অনেকেই বলে থাকে, মোস্ট অফ দি রাইটার্স, মোস্ট অফ দি রিডার্স, মোস্ট অফ দি সাইন্টিফিক স্কলাররা বলে থাকে যে এই ডিসকাশন পার্ট রিসার্চ আর্টিকেল লেখার জন্য সব থেকে কঠিন পার্ট। সব থেকে কঠিন পার্ট এই ডিসকাশনটা, কারণ এখানে অনেক কিছু আমাদের ব্রিজ করতে হয়, কানেক্ট করতে হয়, এখানে সিকুয়েন্সিয়ালি কানেক্ট করতে হয়। ওকে, তারপর জেনারেল স্ট্রাকচার। স্ট্রাকচারটা আসলে কেমন হয়, আমি একটা স্ট্রাকচার দেখাবো, তার আগে আমি এখানে দেখাই স্ট্রাকচারটা কেমন হয়। রিস্টেট মেজর ফাইন্ডিংস, অর্থাৎ সবার শুরুতে, ডিসকাশন লেখার শুরুতেই শুরু থেকে আমাদের কাজের মেইন ফাইন্ডিংস মেনশন করব। মেইন ফাইন্ডিংস মেনশন করব। আমরা রেজাল্টসে কি করলাম, রেজাল্টসে আমরা মেইন ফাইন্ডিংস দিয়েছিলাম, কিন্তু ওখানে জাস্ট মেইন ফাইন্ডিংস, ওর থেকেও মেইন ফাইন্ডিংস। রেজাল্টসে দেখবেন যে আমরা আমাদের কিছু ডাটাও আমরা প্রোভাইড করে থাকি রেজাল্টস, অথবা কালকে আমি দেখাইলাম। তো এইখানে ওই কিছু রেজাল্টস আমরা দিব না, আমরা সরাসরি একেবারে মেইন ফাইন্ডিংস যেগুলো সেগুলো আমরা মেনশন করব, অর্থাৎ কনসাইজ সামারি, কম্পেয়ার উইথ প্রিভিয়াস স্টাডিজ। এইটাই ইন্টারপ্রিটেশন অর ভ্যালিডেশন। হ্যাঁ, আমরা যেটা পাইলাম, এক্সিস্টিং যদি সিমিলার পেয়ে থাকে অথবা ডিফারেন্ট পেয়ে থাকে, ডিফারেন্ট কোনো ফাইন্ডিংস তারা পেয়ে থাকে, এদের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। ওকে, ডিসকাস ইমপ্লিকেশনস এন্ড সিগনিফিকেন্স। আমাদের কাজের অ্যাপ্লিকেশন এবং সিগনিফিকেন্স, আমাদের কাজের কি কি আমরা করতে পারছি জনগণের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে। আমি এটা বলে থাকি সব সময়, কারণ আমরা রিসার্চ করি কিসের জন্য?
পাবলিকের জন্য আমরা কি কি করতে পারছি, সিগনিফিকেন্স আছে কিনা, আদৌ কোনো সিগনিফিকেন্স আমরা বের করতে পারছি কিনা আমাদের কাজের মাধ্যমে, এগুলো মেনশন করতে হবে। এরপরের স্টেপ হচ্ছে হাইলাইট লিমিটেশনস এন্ড প্রপোজ ফিউচার রিসার্চ। সবার লাস্টে যেটা আমরা করে থাকি, আমাদের কাজের লিমিটেশন যদি থেকে থাকে, অবশ্যই থাকে, কোনো না কোনো লিমিটেশন থেকে থাকে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। অনেক সময় আমরা কনক্লুশনের মধ্যে হচ্ছে লিমিটেশন দিয়ে থাকি, অথবা ফিউচার রিসার্চ অথবা হচ্ছে ফিউচার ডিরেকশনস আমরা দিয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে এক্সাক্ট নিয়ম হচ্ছে আমরা ডিসকাশনের শেষে আমরা দিই। হ্যাঁ। তো অনেক অনেক রিডাররা অথবা সরি অনেক আপনার হচ্ছে সায়েন্টিস্টরা দিয়ে দেয় না সাধারণত। অনেক সময় আপনারা অনেক পেপার পড়বেন, দেখবেন ডিসকাশন কনক্লুশন কোনোটাতেই হচ্ছে ওরা লিমিটেশন অথবা ফিউচার রিসার্চ ওরা মেনশন করে থাকে না। তো এটা করা উচিত, ভালো জার্নালে পেপার পাবলিশ করতে হলে অবশ্যই লিমিটেশন এবং ফিউচার ডিরেকশন মেনশন করতে হবে। ওকে। এবার স্টার্টিং ডিসকাশন আমরা কেমনে শুরু শুরু করবো কেমনে। প্রথমে আমি এখানে কি বলছি, রিস্টেট মেজর ফাইন্ডিংস। তো আমাদের প্রথমে শুরু করতে হবে সামারাইজ কি ফাইন্ডিংস উইদাউট রিপিটিং দি রেজাল্ট সেকশন। অর্থাৎ রেজাল্টসে আমরা তো মেইন ফাইন্ডিংস মেনশন করছি অথবা হচ্ছে আমরা ডিফাইন করছি, হ্যাঁ, কিন্তু আমরা এইখানেও আমাদের ডিসকাশনেও হচ্ছে আমরা আমাদের মেইন ফাইন্ডিংস আমরা এখানে মেনশন করব, কিন্তু রেজাল্টসে যা লিখছি সেই রকম কোনো কিছু আমরা লিখবো না। এক কথায় ডাটাকে আমরা অ্যাভয়েড করব। রেজাল্টসে মেইন ফাইন্ডিংস লিখছি সে কি দিয়ে, ডাটা দিয়ে। হ্যাঁ, অর্থাৎ আমরা এতগুলো ধরেন হচ্ছে 10টা আমরা কি পাইছি, 10টা প্রোটিন পাইছি যেটা হচ্ছে কি কার্বন মনোঅক্সাইডের সাথে ইন্টারেক্টেড, স্টিচ দিয়ে আমরা পাইছি, আমরা এটা আমরা মেনশন করছি রেজাল্টস, এবং হচ্ছে কি 10টা নামও আমরা মেনশন করেছিলাম। কিন্তু ডিসকাশনে এমনটা করব না। ডিসকাশনে সরাসরি এরপরে দেখবেন রেজাল্টসে কোনো এক স্টেপে গিয়ে কিন্তু আমি লিখছি অথবা আমরা কি লিখছিলাম যে এর মধ্যে থেকে এইটা হচ্ছে ক্রুশিয়াল প্রোটিনস। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্রুশিয়াল প্রোটিনস। তো আমরা এই ডিসকাশন শুরুই করবো হচ্ছে ক্রুশিয়াল প্রোটিনস দিয়ে। অর্থাৎ আমরা যে সকল প্রোটিন পাইছিলাম, এই ইন্টারেক্টেড প্রোটিন পাইছিলাম, ওই এগুলার হচ্ছে ক্রুশিয়াল প্রোটিন হচ্ছে এগুলা। ওকে। অথবা আমরা হচ্ছে এই প্রোটিনের সাথে আমরা ইন্টারাকশন একটা নেটওয়ার্ক পাইছি, এটা হচ্ছে হিউম্যান হেলথের জন্য অনেক বেশি ক্রুশিয়াল অথবা হচ্ছে অনেক বেশি ফাংশনকে সে ই করে থাকে, লিড করে থাকে। এমন ভাবে আমরা শুরু করব। আমি দেখাবো একটা আমার নিজের লেখা একটা স্ট্রাকচার দেখাবো, লিঙ্ক ফাইন্ডিংস টু রিসার্চ অবজেক্টিভস অর কোশ্চেনস। এবং আমরা চাইলে শুরুতেই, একেবারে শুরুতেই আমরা চাইলে ফাইন্ডিংস দেওয়ার আগে অথবা ধরেন আমরা ডিসকাশন এমন ভাবেও শুরু করতে পারি, প্রথমে আমরা চাইলে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনও দিতে পারি এক লাইনের মধ্যে। তারপরে হচ্ছে আমরা আমাদের রিসার্চ অবজেক্টিভ অথবা কোশ্চেন খুবই কনসাইজ ওয়েতে আমরা মেনশন করতে পারি চাইলে, অথবা আমাদের ফাইন্ডিংস লেখার পরেও আমরা মেনশন করতে পারি এক্সাম্পল দিস স্টাডি ডেমনস্ট্রেটস দ্যাট। অর্থাৎ এই যে যে কি ফাইন্ডিংস এর এইখানে শুরু এইভাবে করতে পারি, দিস স্টাডি ডেমনস্ট্রেট দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা এটা ডেমনস্ট্রেট করতেছি, অথবা দিস স্টাডি ফাউন্ডস দ্যাট, দিস স্টাডি এক্সিবিটেড দ্যাট। অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের আহ এমন কিছু ওয়ার্ডস আমাদের ইউজ করতে হবে। ওকে। এরপর হচ্ছে ইন্টারপ্রিটিং রেজাল্টস, এরপর স্টেপ হচ্ছে ইন্টারপ্রিটিং রেজাল্টস, এক্সপ্লেইন হোয়াট ইউর ফাইন্ডিংস মিন। আমাদের ফাইন্ডিংসটা আসলে কি মিন করতেছে, এটা আমরা যা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি মিন করতেছে, পজিটিভ নাকি নেগেটিভ মিন করতেছে। আমরা তো আমাদের রিসার্চ করার সময় সব সময় যে পজিটিভ ফাইন্ডিংস পাই তা না, নেগেটিভ ফাইন্ডিংসও পেতে পারি, অথবা আমরা যে স্যাম্পল দিয়ে কাজ করছি আমরা যেই আউটপুটটা ছিল ওগুলো তো নেগেটিভ কোনো কিছু হতে পারে। আমাদের এই ফাইন্ডিংস কি মিন করতেছে এটা মেনশন করতে হবে। রিলেট টু এক্সিস্টিং থিওরিজ অর মডেলস, এবং সেটা কম্পেয়ার করতে হবে কাদের সাথে, কম্পেয়ার করতে হবে এক্সিস্টিং ইসের সাথে, লিটারেচারের সাথে। অথবা এক্সিস্টিং থিওরিজ কেন বলেছি আমি, এক্সিস্টিং যে পাবলিশড আর্টিকেল গুলো আছে তাদের মেইন ফাইন্ডিংস এর সাথে হচ্ছে কম্পেয়ার করতে হবে। যেমন আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, যে আমরা হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সাথে ইন্টারেক্টেড কয়টা প্রোটিন পাইছি, 10টা প্রোটিন আমরা পাইছি। হ্যাঁ। তো এইখানে আমরা কি করব, যদি আমরা হচ্ছে ইন্টারপ্রিট করতে চাই অথবা হচ্ছে যদি আমরা ভ্যালিডেট করতে চাই, কি করতে হবে, যদি এমন কোন রিসার্চ হয়ে থাকে যে হচ্ছে আমাদের মতো এত বড় করে নেই, হয়তো এমন রিসার্চ আপনারা পাবেন না যে যেখানে হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সাথে 10টা প্রোটিনের ইন্টারাকশন আছে স্টিসের মাধ্যমে, এমন রিসার্চ হয় নাই এখন পর্যন্ত, বলে আমরা আর করতাম না। কিন্তু এমন রিসার্চ হতে পারে আমরা যে 10টা প্রোটিন পাইলাম এর মধ্যে কোনো না কোনো প্রোটিনের সাথে কার্বন মনোঅক্সাইডের ইন্টারাকশন আছে, এমন রিসার্চ আছে। হ্যাঁ। তো ওইভাবে আমরা বলবো যে এত সালে হচ্ছে রহিম অথবা করিম একটা রিসার্চ করেছিল, যে সে দেখেছিল কার্বন মনোঅক্সাইডের সাথে আপনার হচ্ছে হিউম্যান হেলথের কতগুলো প্রোটিনের ইন্টারাকশন আছে, সে হচ্ছে এটা পাইছে, সে হচ্ছে এই প্রোটিন ইন্টারাকশন পাইছে। এভাবে করে আমরা দেখবো একটু পরে। এরপর হচ্ছে অ্যাড্রেস আনএক্সপেক্টেড রেজাল্টস এন্ড দেয়ার ইমপ্লিকেশন। যদি আমরা আনএক্সপেক্টেড কোনো কিছু পেয়ে যাই, অর্থাৎ এখন পর্যন্ত সায়েন্টিফিক কমিউনিটিতে এটা কেউ পায় নাই কিন্তু আমরা পেয়ে গেছি এটা আনএক্সপেক্টেডলি, অথবা নোবেল কোনো কিছু আমরা হচ্ছে ডিসকভার করছি। যেমন ধরেন হচ্ছে এই নোবেলের, নোবেল কথাটা যেহেতু আমি বলে ফেললাম তখন আমি বলি যে সেটা হচ্ছে
ধরেন আমরা এমন একটা ব্যাকটেরিয়া আইসোলেশন করলাম, এমন একটা ব্যাকটেরিয়া আমরা এনজিএস অথবা হচ্ছে ডাব্লিউজিএস সিকোয়েন্সিং করে আমরা পাইলাম, যেটা হচ্ছে এখন পর্যন্ত নোবেল। অর্থাৎ আমরা কি করলাম, এনজিএস অথবা ডাব্লিউজিএস করার পরে আমরা হচ্ছে ওই সিকোয়েন্স, আমরা যে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স পেলাম, ওইটা আমরা হচ্ছে ব্লাস্ট করে দেখলাম এটার সাথে সিমিলারিটিস নেই অথবা এই ধরনের কোনো কিছুই নেই, এক্সিস্টিং কোনো অর্গানিজম নেই আপনার হচ্ছে এখন পর্যন্ত কেউ করতে পারে না, তো আমরা করছি। তো এটা আমরা কেমনে পাইলাম, অথবা আমরা অবশ্যই পেতে পারি, নোবেল রিসার্চ মানে নতুন কোনো কিছু আবিষ্কার করা, তো আমরা পেতেই পারি। এটা আমরা আমরা হচ্ছে যদি পেয়ে থাকি অবশ্যই মেনশন করতে হবে, এবং এটার ইমপ্লিকেশনস অ্যাপ্লিকেশনসও মেনশন করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা নোবেল কোনো কিছু পাইছি, আমরা অবশ্যই এটার অ্যাপ্লিকেশন অথবা এর ইমপ্লিকেশনস অথবা ওর বেনিফিশিয়াল দিকগুলো অবশ্যই আছে, অবশ্যই আছে। ধরেন আমরা এমন একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করলাম, যেই ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, যে সমুদ্র অঞ্চল উপকূলীয় অঞ্চলে আমরা হচ্ছে ধান চাষ করাইতে পারি। অর্থাৎ আমরা জানি কি, উপকূলীয় অঞ্চলগুলো আছে, কোস্টাল এরিয়াস গুলো হচ্ছে সল্ট, ওদের এই সয়েলে প্রচুর পরিমাণে সল্ট সল্ট ইনফেক্টেড। হ্যাঁ, সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইডও থাকতে পারে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে। তো এখন আমরা ধরেন এমন একটা ব্যাকটেরিয়া, এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া আমরা আবিষ্কার করলাম অথবা আমরা আইসোলেশন করলাম, আবিষ্কার বলতে একেবারে নোবেল ব্যাকটেরিয়া আইসোলেশন করলাম। আমরা আইসোলেশন করার পরে আমরা হচ্ছে ওইখানে ওই ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করে, অর্থাৎ আমরা নির্দিষ্ট দিন দিন পর পর আমরা হচ্ছে ব্যাকটেরিয়া গুলো স্প্রে করলাম, অথবা হচ্ছে আমরা যে কোনো ওয়েতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম ধান গাছের উপরে, এবং কি দেখলাম যে ওইখানে ওই ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করার পরে হচ্ছে কি হয়, ওইটা হচ্ছে ওইখানে ধান হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমরা করি নাই। এটা কিন্তু আমরা হচ্ছে সমুদ্র অথবা উপকূলীয় অঞ্চলে করার আগেই কিন্তু ল্যাবেও আমরা করতে পারি। এই কাজটা কেমনে করতে পারি, আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের মধ্যে আমরা দেখতে পারি যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে কতটা বাঁচে কিনা, অথবা হচ্ছে আমরা প্লান্ট গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটি আমরা হচ্ছে ল্যাবেই এটা এক্সপেরিমেন্ট করতে পারি আমরা। ওই যে আমরা যদি ল্যাবে এক্সপেরিমেন্ট করে থাকি, যখনই আমরা হচ্ছে এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া আইসোলেশন করব, এই এই রিলেটেড প্রজেক্ট করব, তখনই কিন্তু আমরা হচ্ছে ল্যাবেও এটা করে থাকবো। আমাদের এই রিলেটেড একটা প্রজেক্ট আসতেছে, আমরা হচ্ছে প্লান্ট গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটি আমরা হচ্ছে ল্যাবে করে থাকবো। আমাদের খুব তাড়াতাড়ি প্রজেক্টটা শুরু হবে, তো নভেম্বর ডিসেম্বর থেকে আমরা শুরু করবো এটা। হুম তো তাহলে আমরা হচ্ছে ল্যাবেই করে ফেললাম, ল্যাবে করে আমরা হচ্ছে কি, আমরা এটা বলে দেবো, এটা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, কোস্টাল এরিয়াতে আমরা হচ্ছে ধান চাষ করতে পারি কি দিয়ে, এই ব্যাকটেরিয়া অ্যাপ্লাই করে। ওকে, এরপর হচ্ছে কম্পেয়ারিং উইথ প্রিভিয়াস স্টাডিজ, ডিসকাস সিমিলারিটিস এন্ড ডিফারেন্সেস উইথ পিরিয়ড রিসার্চ। এইখানে কি করতে হবে আমাদের, আমাদের যে ফাইন্ডিংসটা আমরা পাইছি এর যদি সিমিলার ফাইন্ডিংস কেউ পেয়ে থাকে, অথবা যদি হচ্ছে অল্টারনেটিভ ফাইন্ডিংস কেউ পেয়ে থাকে, সেটাও মেনশন করতে হবে। এই যে আমরা এটা পাইছিলাম, ও হচ্ছে আপনার রহিম করিম এটল এত সালে এরকম সেম রিসার্চ করছিল, তারা হচ্ছে এটা পাইছে। ঠিক আছে, তারপর হাইলাইট হাউ ইউর স্টাডি অ্যাডস টু দি ফিল্ড। আমাদের এটাও মেনশন করতে হবে, আমাদের ফিল্ডের সাথে আমাদের যে ফাইন্ডিংস, আমাদের যে স্টাডি কিভাবে হচ্ছে একে কানেক্ট করতেছে আমাদের ফিল্ডের সাথে। তারপর হচ্ছে ইউজ সাইটেশনস টু সাপোর্ট কম্পারিজনস। যখনই আমরা অন্যের পেপারের সাথে, অন্যের ফাইন্ডিংস এর সাথে আমাদের ফাইন্ডিংস কে আমরা হচ্ছে কম্পেয়ার করব, তখনই হচ্ছে তাকে সাইট করতে হবে। অর্থাৎ যাকে যার ইনফরমেশন কে দিয়ে আমাদের হচ্ছে আমার ফাইন্ডিংস কে আমি ভ্যালিডেট করতেছি এক কথায়। হ্যাঁ, আমি এভাবে বলে থাকি যে যার ইনফরমেশন দিয়ে আমার রেজাল্টস কে আমি ভ্যালিডেট করতেছি, আমি সাপোর্ট করতেছি, সাপোর্টিভ ইনফরমেশন অ্যাড করতেছি, তখন কি করতে হবে, ওকে সাইট করতে হবে। হ্যাঁ, আরেকজনের ইনফরমেশন আমি নিয়ে আসতেছি, তখন আমাদের সাইটেশন অ্যাড করতে হবে। ওকে, এরপর হচ্ছে ডিসকাসিং ইমপ্লিকেশনস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অফ ফাইন্ডিংস। আমাদের কাজের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো কি। এখন এখানে আপনারা ক্যাডের কাজ করতেছেন অনেকেই। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যারা ট্রান্সক্রিপ্টোমিক্স এর কাজ করতেছেন, অর্থাৎ প্যান ক্যান্সার অ্যানালাইসিস এর প্রজেক্ট আমার সাথে করতেছেন। তো ক্যাডের কাজ করে আমরা এমন একটা ড্রাগ ডিজাইন আমরা করতে পারলাম, যে যেটা দিয়ে হচ্ছে কি, ধরেন যে কোনো একটা ক্যান্সারকে আমরা, ক্যান্সার এগেনস্টে আমরা সুন্দর একটা ফাইন্ডিংস পেলাম। অবশ্যই অবশ্যই যেহেতু আমরা বায়োইনফরমেটিক্স কাজ করতেছি, পসিবল আউটকামস, তারপরে ওইটা দিয়ে আমরা কিন্তু কিছুটা আমরা হচ্ছে এই করতে পারবো, আমরা ক্লিয়ার করতে পারবো যে হতে পারে যে আমরা যে ড্রাগটা করতেছি, ড্রাগটা ডিজাইন করলাম, এটা দিয়ে হচ্ছে কি এই ক্যান্সারকে আমরা হচ্ছে ট্রিট করতে পারি, কিসের উপর ভিত্তি করে, ওই বাইন্ডিং অ্যাফিনিটির উপরে ভিত্তি করে, অথবা আরো যে বেশ কিছু অ্যাজাম্পশনস আছে। অর্থাৎ আমরা আমাদের ফাইন্ডিংস প্লাস হচ্ছে ড্রাগ ডিজাইনের প্রিন্সিপালের বেশ কিছু অ্যাজাম্পশন আছে, যদি মিলে যায় অথবা যদি আমরা অ্যাজাম্পশন গুলো ফুলফিল করে, তখন আমরা বলতে পারবো যে আসলেই হতে পারে এমন কিছু। অথবা এমন হতে পারে, যারা আমরা প্যান ক্যান্সার অ্যানালাইসিস করতেছি, প্যান ক্যান্সার অ্যানালাইসিস এর একটা স্টেপে গিয়ে আমরা সার্ভাইভাল অ্যানালাইসিস করব, অথবা আমরা কেমোথেরাপিক ডিজিজের সাথে আমরা হচ্ছে কম্পেয়ার করব, যে আসলে এটা দিয়ে এটার রিলেশন কি এটার সাথে, এটার তো আমরা বলতে পারি। আমাদের এই স্টাডি করে দেখছি যে এই জিনটাই কেমোথেরাপিক ড্রাগস দিয়ে হচ্ছে রিলিভ করা যায়, অথবা এই কন্ডিশনে হচ্ছে এর সার্ভাইভাল রেট কম অথবা বেশি, এমন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা একটা কি করতেছি, প্রোটিওমিক্স এর কাজ করতেছি।
অর্থাৎ প্রোটিওমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স প্লাস মলিকুলার ডকিং ইন্টারাকশনস, তিনটা কম্বাইন্ডলি আমরা হচ্ছে একটা প্রজেক্ট করতেছি। সেখানে আমরা এটা বলতে পারি যে লিড অ্যাসিটেট কি করতেছে, এতগুলো হিউম্যান ফাংশনকে হচ্ছে অথবা এতগুলো পাথওয়েজকে সে ডিসরেগুলেট করে দিচ্ছে। কেন ডিসরেগুলেট করে দিচ্ছে আমরা জানি হচ্ছে, কিভাবে আমরা এটা ই করবো, আমরা ইন্টারপ্রিটেশন করব। আমরা জানি আমাদের প্রথমে মেনশন করতে হবে যে আমাদের ইয়ারে অথবা আমাদের সয়েলে অথবা আমাদের এক কথা এনভায়রনমেন্টসে আমাদের যে পরিমাণ লিড অ্যাসিড অথবা যে পরিমাণ মার্কিউরি আছে সেটা অবশ্যই হচ্ছে কি আপনার হচ্ছে নির্দিষ্ট ডোজ, অর্থাৎ আপনার হচ্ছে মিনিমাম যে কনসেন্ট্রেশন আছে, যেই কনসেন্ট্রেশন হিউম্যান হেলথের জন্য এটা উপকারী, সেই এর বেশি আছে, অবশ্যই বেশি আছে। এজন্যই বাংলাদেশের পলিউশনের এই অবস্থা। লিড অ্যাসিটেট, মার্কিউরি, ক্যাডমিয়াম, আর একটা কি যে আর্সেনিক, এটা অবশ্যই বেশি আছে। তো যেহেতু বেশি আছে তখন আমরা বলতে পারি যে অবশ্যই তাহলে হচ্ছে এই ফাংশনের সাথে যেহেতু হচ্ছে কি লিড অ্যাসিটেটের ইন্টারেকশন আছে, তাহলে সে অবশ্যই ডিসরেগুলেট করতেছে। অথবা বেনিফিশিয়াল যদি কোনো কিছু আমরা পেয়ে থাকি, অবশ্যই বেনিফিশিয়াল কিছু আমরা এখানে মেনশন করব। অর্থাৎ আমাদের কাজের ফাইন্ডিংস, আমাদের অ্যাপ্লিকেশনস গুলো কি কি আসলে, এক কথা যে দেশ ও জনগণের স্বার্থে আমরা কি প্রচার করতেছি আমাদের রিসার্চের মাধ্যমে, এটাই। এবার হচ্ছে কন্ট্রিবিউশন টু সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। এটা প্রায় সেম। সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং বলতে সায়েন্টিফিক কমিউনিটিতে আমরা কি কন্ট্রিবিউট করতে যাচ্ছি। আমরা যে একটা রিসার্চ করলাম, আমরা আসলে সায়েন্টিফিক কমিউনিটিতে, রিসার্চ অর্গানাইজেশনে আমরা কি কন্ট্রিবিউট করতে যাচ্ছি, এটাই মেনশন করতে হবে এখানে। ব্রোডার ইম্প্যাক্টস অন দি ফিল্ড অর সোসাইটি, এই যে দেশ ও জনগণের স্বার্থে সোসাইটি। হ্যাঁ, অর্থাৎ আমাদের ব্রোডার ইম্প্যাক্টস, একেবারে হচ্ছে কি ইম্প্যাক্টস গুলো। হ্যাঁ, আপনার হচ্ছে ফিল্ড, আমাদের রিসার্চ ফিল্ড ছিল, অথবা হচ্ছে যে সোসাইটি, আমাদের সোসাইটিতে এর ইম্প্যাক্টস কি, এগুলো এখানে মেনশন করতে হবে। ওকে। এরপর হচ্ছে কি অ্যাকনলেজিং লিমিটেশনস, বি অনেস্ট অ্যাবাউট স্টাডি উইকনেসেস। অনেক সময় আমরা মনে করে থাকি কি যে আমরা ইরর করে ফেলছি, আমাদের কিছু হচ্ছে ছোটখাটো ইরর ছিল, তো এগুলো আমরা মেনশন করি না, আমাদের প্রেস্টিজে লাগবে। অথবা হচ্ছে আমাদের কেউ জেনে যাবে যে আমাদের আছে এই আমাদের উইকনেস ছিল, এটা অবশ্যই করা যাবে না। হ্যাঁ, আমাদের যে কোনো ইরর হোক না কেন, যদি অনেক বিগ ইরর হয়ে যায় তাহলে তো অবশ্যই ওইটা অ্যাভয়েড করতে হবে, অথবা অর্থাৎ রিসার্চটা পুনরায় করতে হবে। হ্যাঁ, যদি কোনো আর যদি কোনো হচ্ছে ছোটখাটো স্মল ইরর হয়ে যায় তখন অবশ্যই ওটা আমরা মেনশন করব। যেমন কোন ইরর গুলো হতে পারে, যেমন ধরেন হচ্ছে আমরা এমন একটা কাজ করলাম যে নোবেল ব্যাকটেরিয়া আইসোলেশনের জন্যই আমরা কাজ করছি, কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নেই। আমরা কি করছি, পিসিআর পর্যন্তই করে ফেলছি, আমরা আমাদের সিকোয়েন্সিং করার কোনো টাকা পয়সা নেই। তো এটা মেনশন করতে হবে যে আমাদের ফান্ডের জন্য আমরা হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং করতে পারি নাই, এটা মেনশন করতে হবে। তারপর হচ্ছে স্যাম্পল সাইজ, মেথোডোলজি, ডাটা লিমিটেশনস হতে পারে। হ্যাঁ, স্যাম্পল সাইজ হতে পারে, দেখা গেল যে এমন একটা রিসার্চ, সেটা যদি অনেক স্যাম্পল, বিগ স্যাম্পল নিয়ে কাজ করা যেত, কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেমস, এটা হতে পারে, অথবা ডিফারেন্স যে কোনো ধরনের প্রবলেমস এর জন্য, আমাদের লিমিটেশনের জন্য আমরা এটা করতে পারি নাই। হ্যাঁ, তো ওইটা অনেস্টলি আমাদের হচ্ছে মেনশন করতে হবে। হ্যাঁ, এরপর এক্সপ্লেইন হাউ লিমিটেশনস ইম্প্যাক্ট ইন্টারপ্রিটেশন। যদি এই আমাদের হচ্ছে লিমিটেশন গুলো যদি আমাদের ইসে আমাদের ফাইন্ডিংস অথবা আমাদের রেজাল্টস ইন্টারপ্রিটেশনে কোনো যদি সমস্যা অথবা কোনো ইম্প্যাক্ট ফেলে থাকে, এটাও মেনশন করতে হবে এখানে। যদি কোনো বিগ ইরর হয়ে যায় তাহলে তো আমরা অবশ্যই আমাদের রেজাল্টসে আমরা বুঝতে পারতেছি কি অবশ্যই কোনো ঘাপলা আছে, অর্থাৎ ইরর অনেক হয়ে গেছিল, আমরা যে ফাইন্ডিংসটা পাইছি আসলে আমাদের এর উল্টা ফাইন্ডিংস, অথবা হচ্ছে আমরা যদি কোনো সিগনিফিকেন্স দেখে থাকি আরো বড় কোনো সিগনিফিকেন্স আমরা পাইতাম, অথবা হচ্ছে আমাদের আউটপুটটা আরো বেশি আসতো, কোনো না কোনো ইররের জন্য আমাদের এটা হয় নাই। ঠিক আছে। তো তো এটা বলতে হবে আমাদের এখানে। আর যদি কোনো লিমিট স্মল ইরর থাকে অবশ্যই এটাও মেনশন করতে হবে, কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলে নাই আমাদের ইন্টারপ্রিটেশনে। ওকে। প্রপোজিং ফিউচার রিসার্চ, এই যে একটু আগে আমি বললাম যে আমরা হচ্ছে এনজিএস, ডাব্লিউজিএস করতে পারতাম, অথবা স্যাম্পল সাইজ অনেক বেশি নিতে পারতাম, এইটা এখানে মেনশন করতে করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আমাদের এই ব্যক্তি ওকে বলতে হবে এইভাবে যে আমরা যেহেতু হচ্ছে পিসিআর পর্যন্ত করেছি, পিসিআর করা মানেই হচ্ছে কি একটা নোবেল ব্যাকটেরিয়াকে আমরা 100%, অর্থাৎ একেবারে শিওর দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারতেছি না যে আমরা এই ব্যাকটেরিয়া আইসোলেশন করেছি। আমরা যদি আমরা হচ্ছে এনজিএস অথবা ডাব্লিউজিএস করতে পারি তাহলে হচ্ছে কি করতে পারবো আমরা, আমরা হচ্ছে আরো সুন্দর একেবারে হচ্ছে 100% আউটকামস অথবা 100% আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো, একেবারে অথেন্টিকেটলি আমরা আইডেন্টিফাই করতে পারবো এই ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস অথবা ব্যাসিলাস সিরিয়াস। এটা মেনশন করতে হবে। অর্থাৎ আমাদের যে লিমিটেশন ছিল ওই লিমিটেশনকে ই করার জন্য, আপনার হচ্ছে ফুলফিল করার জন্য অথবা হচ্ছে সলভ করার জন্য যা করা লাগতে পারে, যা করা যেতে পারে, সেটাই হচ্ছে ফিউচার রিসার্চ অথবা ফিউচার ডিরেকশনে হচ্ছে হচ্ছে মেনশন করতে হবে। হুম। ধরেন একটা বিষয় হচ্ছে, ধরেন আমরা হচ্ছে একটা কি করলাম, ধরেন হচ্ছে
অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কাজ করলাম আমরা। ওইখানে আমরা ধরেন ই করে মিথানল এক্সট্রাক্ট করে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল করলাম, কিন্তু আমাদের কাছে টাকা পয়সা নেই অথবা আমাদের সোর্স নেই। আমরা হচ্ছে আমরা চাইলে এইটা কি করতে পারি যে ওই এক্সট্রাক্টের মধ্যে কোন কোন কম্পাউন্ড আছে এইটা আমরা করতে পারি, কিন্তু যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নেই, ফান্ড নেই, আমরা কি করতে পারলাম না, এইচপিএলসি অথবা জিসিএমএস করতে পারলাম না, কিন্তু আমরা এফটিআইআর করলাম। তো এটাই হচ্ছে আমাদের লিমিটেশন। আমরা কোনো না কোনো কারণে আমরা হচ্ছে জিসিএমএস অথবা এইচপিএলসি করতে পারি নাই কেন? আপনার হচ্ছে কিসের জন্য? আমাদের এই এক্সট্রাক্টের মধ্যে অথবা ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি গুলো আসলো ওর জন্য তো কোনো না কোনো কম্পাউন্ড দায়ী আছে, কোনো না কোনো বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড দায়ী এর জন্য। হ্যাঁ। তো এটা আমরা করতে পারি না। তো ভবিষ্যতে যদি এইচপিএলসি অথবা জিসিএমএস করা যায় তাহলে আমরা হচ্ছে সম্পূর্ণভাবে অথবা পুরোপুরি পুরোপুরি ভাবে আমরা জানতে পারবো যে হচ্ছে কি এর মধ্যে এই এক্সট্রাক্টের মধ্যে কোন কম্পাউন্ডস গুলো আছে, রুটিন, কোয়ারসিটিন, ভিটেক্সিন, আইসোভিটেক্সিন নাকি কি কি আছে এখানে। আমরা এটা বলতে পারবো, কারণ এফটিআর করে আমরা সাধারণত আমরা হচ্ছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস এর জাস্ট আমরা গ্রুপটা দেখতে পারি, যে এটা নাইট্রো গ্রুপ নাকি এটা কার্বন গ্রুপ নাকি এটা কি গ্রুপ, এইটা আমরা দেখতে পারি। কিন্তু আমরা যদি এক্স্যাক্টলি যদি আমরা হচ্ছে জানতে চাই যে এই এক্সট্রাক্টের মধ্যে কোন ধরনের কম্পাউন্ড আছে এবং স্পেসিফিক কোন কম্পাউন্ডটা আছে, হ্যাঁ, তো এইটা করতে হলে আমাদের এসপিএলসি অথবা জিসিএমএস করতে হবে, এটা মেনশন করা যাবে এখানে। অ্যাড্রেস গ্যাপস দ্যাট রিমেইন আনঅ্যানসার্ড, যদি কোনো গ্যাপ থেকে থাকে আমাদের রিসার্চের সেটাও আমরা এখানে মেনশন করতে পারি, অথবা অর্থাৎ যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি নাই, আমরা কাজ করি নাই, যদি এমন কোনো কোনো গ্যাপ থাকে আমরা এটা মেনশন করতে পারি। এক্সাম্পল হিসেবে ফিউচার রিসার্চ শুড এক্সপ্লোর, এভাবে আমরা শুরু করতে পারি। ওকে। টোন অ্যান্ড স্টাইল কেমন হবে আমাদের লেখা? মেইনটেইন এ ব্যালেন্সড অ্যান্ড অবজেক্টিভ টোন। অবশ্যই লেখাটা ঘুরে ফিরে আপনি ইন্ট্রোডাকশন লিখতে যান, তারপর অ্যাবস্ট্রাক্ট লিখতে যান, মেথড লিখতে যান, রেজাল্টস লিখতে যান, ডিসকাশন কনক্লুশন যাই লিখতে যান কেন সবখানেই আপনার অবজেক্টিভ মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কি ছিল এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আমাদের লেখাগুলো যেন ব্যালেন্সড হয়। অর্থাৎ আমাদের যেমন মেইন ফাইন্ডিংস অনেক আছে, আমাদের আমরা অনেক বড় একটা রিসার্চ করছি, এখানে অনেক মেইন ফাইন্ডিংস আছে। তো আমরা সবগুলো মেনশন করলাম না, হবে না। অথবা হচ্ছে আমরা লিমিটেশন মেনশন করলাম না, অথবা হচ্ছে আমরা ইন্টারপ্রিটেশন করলাম না ভালো মতো, আমাদের হচ্ছে কি আমরা হচ্ছে সাইটেশন অ্যাড করলাম না। হ্যাঁ, অথবা হচ্ছে আমরা এই বেশি কাজ এটা করে থাকি, আমরা কম্পেয়ার অথবা ইন্টারপ্রিটেশন আমরা হচ্ছে এক্সিস্টিং লিটারেচারের সাথে আমরা কম্পেয়ার খুব কম করি, এবং কিছু করলেও আমরা সাইটেশন প্রপার সাইটেশন করে থাকি না। এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ওভার জেনারেলাইজিং অর ওভার স্টেটিং রেজাল্টস। ওভার একেবারে যেন সাধারণ না হয়ে যায়, আবার একেবারে সিম্পল করতে করতে এত সিম্পল করে ফেলছি আমরা যে হচ্ছে ও যে কেউ দেখলে অর্থাৎ জার্নালে সাবমিট করার পরে ওরা বুঝতে পারবে কি যে হচ্ছে তো এটা অদক্ষ অদক্ষ আপনার হচ্ছে রাইটার দিয়ে অথবা সায়েন্টিস্ট দিয়ে এটা লেখা হয়েছে। ওভার জেনারেলাইজিং কোনো কিছু করা যাবে না। তারপর ওভার স্টেটিং রেজাল্টস, অর্থাৎ রেজাল্ট সেকশনে যা দিয়েছি এটা অবশ্যই বেশ আপনার হচ্ছে ডিসকাশনে অতিরিক্ত দেওয়া যাবে না। হ্যাঁ, কিছুটা আমরা অ্যাড করতে পারবো, কারণ আমার রেজাল্টসেও তো কিছু মেইন ফাইন্ডিংস মেনশন করছি আমরা। হ্যাঁ, তো হুবহু মেনশন করা যাবে না, কিন্তু যে আমরা রেজাল্টসে তো মেইন ফাইন্ডিং মেনশন করছি ওই সেন্টেন্সটা কপি পেস্ট করে আবার ডিসকাশনে দিই, এটা করা যাবে না। আমরা একটু অন্য ওয়েতে লিখবো আমরা। বি প্রিসাইজ অ্যান্ড কনসাইজ, সব জায়গায় সায়েন্টিফিক কমিউনিটি মানেই হচ্ছে প্রিসাইজ অ্যান্ড কনসাইজ, আমাদেরকে এটা ফলো করতে হবে। ওকে। কমন মিস্টেক্স টু অ্যাভয়েড, বেশ কিছু মিস্টেক যেগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ওভার ইন্টারপ্রিটিং রেজাল্টস, বারবার ঘুরে ফিরে এক কথায় আসতেছে কি রেজাল্টস ওভার ইন্টারপ্রিটিং করা যাবে না, অর্থাৎ ডিসকাশনে বারবার একই বিষয় নিয়ে আমরা ইন্টারপ্রিট করতেছি, এটা করা যাবে না। সিকোয়েন্স, এখানেও আমাদের কি খাতায় অথবা নোটপ্যাডে আমাদের সিকোয়েন্স গুলো এটার পরে এটা নিয়ে আমরা ডিসকাশন লিখবো। আমি যেটা করি, হ্যাঁ, এখন তো আমি ফুল পেপার লিখে থাকি না, আগে যখন আমি লিখতাম তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার খাতা থাকতো, আমার পাশে আমার নোটবুক থাকতো, যে আমি লিখতাম যে এরপরে ডিসকাশন এটা নিয়ে আলোচনা করবো, এরপরে এটা আলোচনা করবো, এরপরে এটা আলোচনা করবো, যেন আমার হচ্ছে কি ওভার কোনো কিছু ওভার ইন্টারপ্রিটিং না হয়ে যায়। ঠিক আছে। ইন্ট্রোডিউসিং নিউ ডাটা অর ফাইন্ডিংস, হ্যাঁ, এটাও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। নতুন কোনো ডাটা অথবা ফাইন্ডিং যেগুলো আমরা রেজাল্টসে দেই নাই, অর্থাৎ আমাদের যেই ডাটাগুলো আমরা রেজাল্টসে দেই নাই কিন্তু সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালসে দিয়েছি আমরা, অথবা আমরা কোনো সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালসেও দেই নাই আমরা, এগুলো অবশ্যই নিয়ে আসা যাবে না। অর্থাৎ যা আমরা রেজাল্টসে দেই নাই তা কখনোই ডিসকাশনে দেওয়া যাবে না, অর্থাৎ নতুন কোনো কিছুই অ্যাড করা যাবে না। ফেইলিং টু অ্যাড্রেস আনএক্সপেক্টেড আউটকামস, হ্যাঁ, অনেক সময় ওই যে একটু আগে যেটা বললাম যে আনএক্সপেক্টেড আউটকাম যদি আমরা পেয়ে থাকি ওটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে, এইটাকে অ্যাভয়েড করা যাবে না। এই মিস্টেকটা আমাদের অ্যাভয়েড করতে হবে। ওকে। ইন্টিগ্রেটিং ভিজুয়ালস ইউজিং ফিগার্স টেবিলস অর মডেলস টু এনহ্যান্স ডিসকাশন, আমরা অনেক সময় আমরা বলি যে ভাই ডিসকাশনে কি ফিগার টেবিল অ্যাড করা যায়?
অবশ্যই করা যায়, কিন্তু আমরা করার প্রয়োজন হয় না আমাদের। হ্যাঁ, করার প্রয়োজন হয় না। আমরা চাইলে কিন্তু ফিগার টেবিল মডেল অথবা যে কোনো কিছু হোক না কেন আমরা ডিসকাশনেও দিতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা এটা দেখবেন যে খুব কম পেপারে আছে। আমিও দেখছি অনেক পেপারে আছে, কিন্তু খুব কম পেপারে আছে। আর আমাদের এটা প্রয়োজন হয় না, কারণ আমাদের আমাদের হচ্ছে রেজাল্টে সব মেনশন করে দিই অথবা সব ডিফাইন করে দিয়ে আসি আমরা। এক্সাম্পল অফ এ কনসেপচুয়াল মডেল বেসড অন ফাইন্ডিংস। ওকে, আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে কি রিভিউ এন্ড রিভিশন, ক্লিয়ার লিঙ্কেজ টু অবজেক্টিভস, এটা আমাদের মেনশন করতে হবে। অর্থাৎ ডিসকাশন লেখার পরে আমরা চেক করব, প্রথম যে চেক করব সেটা কি কি চেক করব, যে আমাদের রেজাল্টস এর সাথে কনক্লুশনের সাথে, এরপর হচ্ছে কি আমাদের অবজেক্টিভের সাথে এটার কোনো আছে কিনা, লিঙ্ক আছে কিনা, অথবা মেথডের সাথে হ্যাঁ লিঙ্ক আছে কিনা, আমাদের লিঙ্কেজটা ঠিক আছে কিনা, অ্যাকুরেট আছে কিনা, এটা আমাদের রিভিউ করতে হবে। লজিক্যাল ফলো, অর্থাৎ আমরা যেই বিষয়গুলো মেনশন করলাম, আমরা যে ইন্টারপ্রিটেশন করলাম, মেইন ফাইন্ডিংস লিখলাম, লিমিটেশনস লিখলাম, ইমপ্লিকেশনস করলাম, আরো হচ্ছে যেই পার্ট গুলো আছে, যেই স্টেপ গুলো আছে, সবগুলো আমরা যে লিখলাম এদের মধ্যে লজিক আছে কিনা, ইলজিক্যাল কোনো কিছু আমরা অ্যাড করছি কিনা, যেগুলো আমাদের লজিকের বাইরে করা দরকার নেই। হ্যাঁ, যে এমন একটা ইনফরমেশন ওইটা যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে এটা বিতর্কের সৃষ্টি করবে। তো ওরকম কোনো কিছু অ্যাড করা যাবে না, আমরা পাইছি কিন্তু এটা আমরা দিলে বিতর্ক হয়ে যাবে, দেওয়ার দরকার নাই। প্রপার সাইটেশন অফ রেফারেন্সেস, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, সব সময় ঘুরে ফিরে এক কথা, আপনি যদি কারো কাছ থেকে একটা ওয়ার্ডও নিয়ে থাকেন, একটা সেন্টেন্সও নিয়ে থাকেন, অবশ্যই তাকে সাইট করতে হবে। হ্যাঁ, অবশ্যই সাইট করতে হবে, এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। এক্সাম্পলস অফ ইফেক্টিভ ডিসকাশন আমি হচ্ছে দেখাই। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি হচ্ছে একটা স্ট্রাকচার দেখাবো, আর যদি কোশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ, অনেক রিসার্চ আর্টিকেলে দেখা যায় ফিউচার ডিরেকশনে দেয়া থাকে যে এটা এই ডিস্ট্রিক্টে হয়েছে, ফিউচার ডিরেকশন হবে ওই ওই ডিস্ট্রিক্টে, মানে ওই ডিস্ট্রিক্ট গুলা হুম বাদ দিয়ে। তো এটা কি কোনো হুম ইফেক্টিভ ফিউচার ডিরেকশন হইলো? বা এরকম কি হুম। দেওয়া ম্যান্ডেটরি, বা না দিলেও ওইটা কি এটার উপর ওইটা ওইটা কোনো- ওইটা হচ্ছে আপনার রিসার্চ, যে রিসার্চ করছে তার মনে হয়েছে যে ধরেন হচ্ছে কি বাংলাদেশের যে অনেক জেলা আছে, যে ধরেন হচ্ছে কি আপনার হচ্ছে গরিব জেলা হিসেবে জানি আমরা, যে এদের ইকোনমিক্যাল স্ট্যাটাস লো। তো তো আমরা যদি এখান থেকে যে লো যে আছে, ইকোনমিক্যাল স্ট্যাটাস লো, এখানে যদি আমরা রিসার্চ করি, দেখেন অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে করতে হবে। এখন যদি আমরা তিন চার পাঁচটা নিয়ে আমরা করি, আমাদের আরো করা যায় নাই, তখন আমরা বলা যায়, এটা আমরা বলতে পারি যে হ্যাঁ ওগুলো নিয়ে করা যেতে পারে। এইটা আপনার ইফেক্ট যে মানে একেবারে যে হচ্ছে হয়ে গেল, মানে ইম্প্যাক্ট যে লো হয়ে গেল এমন কিছু না, করতেই পারে। আচ্ছা এটা ভাইয়া। স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ আমি বলছি না, স্যাম্পল সাইজ লিমিটেশন, এটা হচ্ছে স্যাম্পল সাইজের লিমিটেশনের মধ্যে পড়বে। অর্থাৎ আমাদের স্যাম্পল সাইজ আরো নিয়ে করা যেত, কিন্তু আমরা যে কোনো কারণে করা হয়নি। তো এটা ভবিষ্যতে করা যেতে পারে। ঠিক আছে। জি ভাইয়া। ভাইয়া, সাপ্লিমেন্টারি ফাইল নিয়ে আরেকটু বলবেন? সাপ্লিমেন্টারি ফাইল হচ্ছে আপনার যে রেজাল্টস গুলো আমরা আমাদের পেপারে দিয়ে থাকি না, কিন্তু হচ্ছে আমরা আমাদের রিসার্চ করার সময় আমরা জেনারেট করে থাকি। তো সব তো আমাদের দেওয়ার প্রয়োজন হয় না, যদি আমাদের মনে হয় যে আমাদের সাপোর্টিং যে ফাইলগুলো আছে, অর্থাৎ যত ধরনের ডাটা জেনারেট হয়েছে, হুম। তো যেগুলো আমরা রেজাল্টসে মেনশন করি না, ওইগুলো আমরা চাইলে সাপ্লিমেন্টারি ফাইল হিসেবে জার্নালে সাবমিট করতে পারি। তো জার্নাল কি করবে, আপনার পেপারের কোনো একটা পর্যায়ে, এবং সেটা করে থাকে রেফারেন্সের পরে, আপনার ওইখানে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস নামে একটা পার্ট, একটা হেডিং থাকে, হেডিং এ হচ্ছে পুরো লিঙ্ক দিয়ে দেয়। ধরেন ওদের রিপোজিটরিতে থাকে, ওটা লিঙ্ক দিয়ে দেয়, অর্থাৎ এই যে আমি আপনাদেরকে যেভাবে লিঙ্ক দেই, হুম। ওইভাবে একটা লিঙ্ক দিয়ে দেয়। ওই লিঙ্কে ঢুকলেই আমরা দেখতে পারি, রিডাররা দেখতে পারবে। হ্যাঁ, আমাদের সাপোর্টিভ বেলায় যদি ইনফরমেশন গুলো আমাদের বেলায় যদি আমরা হচ্ছে সাপ্লিমেন্টারি ফাইল যদি অ্যাড করতে চাই, তাহলে তো অপশন থাকবে, তাই না? অবশ্যই থাকবে, এবং এটা অনেক সময় অনেক জার্নালে থাকে না, এটা জার্নালের উপরেও ভিত্তি করে, অনেক সময় ভালো ভালো জার্নাল গুলোতে থাকে। হ্যাঁ, অর্থাৎ একেবারে বেস্ট জার্নাল গুলো, অর্থাৎ কোয়ার্টাইল জার্নাল গুলো, Q1 Q2 Q4 থাকে। এবং এর মধ্যেও অনেক ভালো জার্নাল আছে, থাকে না। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন? সবাই ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পারছে। দেখা যাবে ডিসকাশন লেখার সময় কে কি বুঝতে পারছেন। ওকে, তাহলে আমি একটা স্ট্রাকচার দেখাই, একেবারে কমপ্লিটেড স্ট্রাকচার। এটা হচ্ছে হেয়ার আর দি মেইন ফরম্যাটস আর ওয়েজ টু স্ট্রাক্ট ডিসকাশন রাইটিং ইন রিসার্চ আর্টিকেলস, এমন একটা ফরম্যাট অথবা স্ট্রাকচার। ক্লাসিক ইমরাট স্টাইল ডিসকাশন, মোস্ট কমন। ইমরাট কেন বলতেছি আমরা, ইমরাট ইজ স্ট্যান্ড ফর
ইন্ট্রোডাকশন, এম এ হচ্ছে মেথড, আর এ রেজাল্টস, এতে অ্যান্ড ডিসকাশন। অর্থাৎ ইমরাট হচ্ছে চারটা পার্ট, রিসার্চ আর্টিকেলের চারটা পার্ট নিয়ে ইমরাট বলে থাকি আমরা। এটা হচ্ছে আমি সাইন্টিফিক মেথড আমাদের যারা একটা করছিল ওইখানে আমি সুন্দর মতো দেখাইছি। ইমরাট এই স্টাইল দিয়ে হচ্ছে আমি ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্টস আর ডিসকাশন আমি ওদেরকে শিখাইছি। তো ওইখান থেকে আমি হচ্ছে এখানে ডিসকাশন শিখাবো। প্রথম যে স্টেপ অলরেডি আপনারা জেনে গেছেন, আমি বলে ফেলছি আমার প্রেজেন্টেশনে ছিল, কি ছিল, রিভিউ মেইন ফাইন্ডিংস ইন প্লেন ওয়ার্ডস। প্রথমে হচ্ছে আমাদের মেইন ফাইন্ডিংস, এটা শুরু করবো কেমনে, আওয়ার স্টাডি ডেমনস্ট্রেটেড দ্যাট, এই এই সেন্টেন্স গুলো দিয়ে আমরা শুরু করতে পারি। তো শুরু হবে এমন ভাবে। তারপর হচ্ছে কম্পেয়ার উইথ প্রিভিয়াস স্টাডিজ, সাপোর্ট অর কন্ট্রাস্ট, এটা আমরা কেমনে করতে পারি, দিস রিজাল্টস আর কনসিস্টেন্ট উইথ, হ্যাঁ এর সাথে, হ্যাঁ কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট উইথ হচ্ছে এই আমাদের হচ্ছে কি দিস রিজাল্টস আর কনসিস্টেন্ট উইথ, আমরা তখন সাইটেশন করে ফেলবো। এখানে হচ্ছে আমাদের কি ন্যারেটিভ সাইটেশন হবে, দিস রিজাল্টস আর কনসিস্টেন্ট উইথ রহিম এটল 2022। তারপরে কি বলবো, উই অবজার্ভ ড্যাশ, আমাদের ফাইন্ডিংসটা কি ছিল, মেইন ফাইন্ডিংস, আমরা কি অবজার্ভ করছি এটা মেনশন করতে হবে। আমি একটু পরে আসতেছি। ইন্টারপ্রিট ইমপ্লিকেশনস, দি মিনিং অফ দি ফাইন্ডিংস, আমাদের ফাইন্ডিংস এর মিনিং কি, দিস সাজেস্টেড দ্যাট, অর্থাৎ আমরা আমাদের মেইন ফাইন্ডিংস এখানে দিলাম, আমাদের ফাইন্ডিংসটা কি মিন করতেছে আসলে, অর দিস ইন্ডিকেটস এ পোটেনশিয়াল রোল ফর, হচ্ছে পোটেনশিয়াল রোল ফর আপনার হচ্ছে ড্যাশ ক্যান্সার ট্রিটমেন্ট, অথবা প্যানক্রিয়াটিক ক্যান্সার ট্রিটমেন্ট, হ্যাঁ, অথবা দিস ইন্ডিকেটস এ পোটেনশিয়াল রোল ফর, আমাদের যে মেইন যে ফাইন্ডিংস থাকবে এটার মেইন কি, হ্যাঁ আমরা যেটা পাইলাম এটার কি মিন করতেছে আসলে। ওকে, ডিসকাস স্ট্রেন্থস এন্ড লিমিটেশনস, এখানে আমরা লিখতে পারি কিভাবে শুরু করতে পারি, ওয়ান লিমিটেশন অফ দিস স্টাডি ইজ, আমরা একটা লিমিটেশন লিখলাম। আরো যদি থাকে যে অ্যানাদার ওয়ান ইজ, অথবা হচ্ছে উই হ্যাভ, অথবা আওয়ার স্টাডি হ্যাভ মোর লিমিটেশনস, ওইখানে তারপরে আমরা লিখতে পারি। হ্যাঁ, এভাবে আমরা শুরু করতে পারি, ওয়ান লিমিটেশন অফ দিস স্টাডি ইজ। ওকে, ফিউচার ডিরেকশনস অর রিকমেন্ডেশনস কেমনে আমরা শুরু করতে পারি, ফার্দার স্টাডিজ শুড, ফার্দার স্টাডিজ শুড বি কন্ডাক্ট হচ্ছে ড্যাশ 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 এনজিএস অ্যানালাইসিস, তারপর হচ্ছে কি আপনার এসপিএলসি অ্যানালাইসিস, যাই করি না কেন আমরা এটা, অর্থাৎ আমরা যে লিমিটেশন করলাম এই লিমিটেশনকে আমরা সলভ করার জন্য কি করা যেতে পারে এটা আমরা এখানে লিখবো। অর্থাৎ শুরু করতে পারি এইভাবে আমরা। কনক্লুশন সেন্টেন্স, আমরা চাইলে কিছু কনক্লুশন সেন্টেন্স অ্যাড করতে পারি চাইলে শেষে। ওভারঅল দিস স্টাডি প্রোভাইডস এভিডেন্স দ্যাট, অর্থাৎ আমাদের একেবারে একেবারে মেইন ফাইন্ডিংস একেবারে। তো তখন চলে আসবে আমাদের রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন মানে কি আপনারা অনেকেই জানেন, অথবা যারা রিসার্চ, যারা আমার ক্লাস ভালো মতো মন দিয়ে করছেন তারা জানেন, এবং যারা করেন নাই তারা জানেন না। অর্থাৎ আমাদের একেবারে সিগনিফিকেন্স টাইপের ইনফরমেশন হবে, যে আমরা আমাদের রিসার্চ এইটা আমরা ই করছি, ফাইন্ড আউট করছি। ওকে, আরেকটু যদি আমি করতে চাই, এটাকে যদি আরেকটু মডিফাই করি, আমরা এইভাবে শুরু করতে পারি যে, আমি একটা এখানে উদাহরণ দিয়েছি, অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্ড সিলেক্টিভ অ্যান্টি ক্যান্সার ইফেক্ট অফ স্টেভিয়া হচ্ছে রিবাউডিয়ানা। অর্থাৎ এটা আমাদের হচ্ছে একটা থিসিস ছিল, যেটা হচ্ছে ফাতেমা জানা, সেটা হচ্ছে ইফতেখার ডিফেন্স দিয়েছিল। ওইটা ওর পার্ট আমি এখানে নিয়ে আসছি। অর্থাৎ স্টেভিয়া হচ্ছে একটা আমাদের প্লান্ট, এইটা দিয়ে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এন্ড অ্যান্টি ক্যান্সার ইফেক্ট দেখছি আমরা। তো এইটা ডিসকাশন ডিসকাশন যদি আমরা লিখতে চাই কেমন হতে পারে, যেমন মেইন ফাইন্ডিংস কি হতে পারে, যে দিস স্টাডি ডেমনস্ট্রেটেড দ্যাট স্টেভিয়া এক্সট্রাক্ট exhibited significant antimicrobial activity against E. coli and Staphylococcus aureus। দেখেন, আমরা কিন্তু এখানে অনেকগুলো, আমরা 12টা ব্যাকটেরিয়া ইউজ করছি, কিন্তু সবগুলো ব্যাকটেরিয়ার এগেনস্টে কিন্তু আমরা একেবারে হচ্ছে কি অনেক বেশি ইফেক্ট আমরা পাই নাই, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পাই নাই। মেইন বেশ সব থেকে বেশি পাইছিলাম ই কোলাই অ্যান্ড স্টেফিলোককাস অরিয়াস এর উপরে। তো এইটাই আমরা মেনশন করছি যে দিস স্টাডি ডেমনস্ট্রেটেড দ্যাট স্টেভিয়া এক্সট্রাক্ট এক্সিবিটেড সিগনিফিক্যান্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এগেনস্ট ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপরে হচ্ছে আরেকটা আমাদের উদ্দেশ্য ছিল কি, অ্যান্টি ক্যান্সার ইফেক্ট। তো আমি অ্যান্টি ক্যান্সার ইফেক্টের মেইন ফাইন্ডিং লিখে থাকি, মোর এভার সাইটোটক্সিক ইফেক্ট আর অবজার্ভ ইন এ ডোজ ডিপেন্ডেন্ট ম্যানার অন হেলা সেলস। একটা হেলা সেলস, একটা হচ্ছে ভেরো সেলস। একটা হচ্ছে ভেরো সেলস হচ্ছে নর্মাল, আর হেলা হচ্ছে ক্যান্সার ইনফেক্টেড, হ্যাঁ ক্যান্সার কজিং সেলস। একটা হচ্ছে নর্মাল সেল, হচ্ছে ভেরো সেল। এই দুইটা সেলের উপরে আমরা পড়েছিলাম। তো আমরা দেখছি যে আমরা কি ডোজ ডিপেন্ডেন্ট ম্যানার কেন বলছি, ডোজ ডিপেন্ডেন্ট ম্যানার এই জন্য বলছি আমরা, কারণ আমরা আমাদের এখানে বিভিন্ন কনসেন্ট্রেশন, বিভিন্ন ডোজ ছিল। অ্যান্টিমাইক্রোবিয়ালের জন্য আমাদের ডোজ ছিল, অর্থাৎ এত ডোজে আপনার হচ্ছে আমরা নিয়েছিলাম হচ্ছে 50 মাইক্রোলিটার, 100 মাইক্রোলিটার, হচ্ছে 150 মাইক্রোলিটার। তো অবশ্যই আমরা 150 মাইক্রোলিটারে বেশি ইফেক্ট পেয়েছি আমরা, সেটা হোক অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির এবং সেটা হোক হচ্ছে কি অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, সবখানে হচ্ছে আমরা 150, অর্থাৎ আমাদের কনসেন্ট্রেশনটা যত বাড়াবো আমাদের অ্যাক্টিভিটিটা তত বেশি পাবো আমরা। ওকে, এবার হচ্ছে কম্পারিজন উইথ প্রিভিয়াস স্টাডিজ। এটা একটা স্টেপ ছিল, কিভাবে করছি, দিস ফাইন্ডিংস আর কনসিস্টেন্ট উইথ আর্লিয়ার রিপোর্টস শোয়িং দি অ্যান্টিমাইক্রোবিয়াল পোটেনশিয়াল অফ স্টেভিয়া। অর্থাৎ এর সাথে সিমিলার ফাইন্ডিংস পেয়েছি আমরা, অথর এবং ইয়ার। এখানে অথর এবং ইয়ে হচ্ছে ইয়ার মেনশন করতে হবে, এভাবে আমরা মেনশন করেছি। হাউএভার আওয়ার রেজাল্টস ডিফার ফ্রম এক্স এট অল। অর্থাৎ যদি আমাদের রেজাল্টসটা যদি আমরা ডিফারেন্ট কোনো কিছু পেয়ে থাকি, তাহলে আমরা কি বলবো, আওয়ার রেজাল্টস ডিফার ফ্রম
ডিফার ফ্রম এত রহিম এটল 2020, who found minimal cytotoxic effect possibly due to variation in extraction methods। কারণ কি, আমরা যেহেতু হচ্ছে সিগনিফিকেন্ট ইফেক্ট পাইছি, আমরা কি দেখছি যে স্টেভিয়া দিয়ে ও হেলা সেলের উপরে কাজ করছিল। হ্যাঁ, তো হচ্ছে ও পাইছিল কি মিনিমাল ইফেক্টস। মিনিমাল ইফেক্ট কেন, এটা কেন হতে পারে? পসিবলি ডিউ টু ভেরিয়েশন ইন এক্সট্রাকশন মেথডস। এমন হতে পারে যে তার এক্সট্রাকশন মেথড আমার এক্সট্রাকশন মেথড আলাদা। আমরা এখানে মিথানলিক এক্সট্রাকশন করছে, সে হতে পারে সে ইথানলিক এক্সট্রাকশন করছে। অথবা হচ্ছে আমরা এখানে হচ্ছে স্প্রাউটস নিয়েছি, হচ্ছে কিসের স্প্রাউটস, স্টেভিয়ার স্প্রাউটস নিয়েছি, আর হচ্ছে লিভস নিয়েছি। সে হতে পারে হচ্ছে আপনার হচ্ছে কি নিয়েছে, আপনার হচ্ছে রুট নিয়েছে, অথবা হচ্ছে কি স্টেভিয়ার যে যে পার্টটা আমরা হচ্ছে ইনটেক করে থাকি সেই পার্টটা নিয়ে কাজ করছে স্টেভিয়া। আমরা হচ্ছে এখানে স্প্রাউটস অর্থাৎ 7 থেকে 10 দিনের গাছ নিয়ে আমরা কাজ করছিলাম, এবং হচ্ছে স্টেভিয়া গাছের পাতা দিয়ে আমরা করছিলাম কাজটা। ওকে, এটা হতে পারে। এটা হচ্ছে কম্পারিজন এভাবে। তো এইভাবে করে 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 আমরা কম্পেয়ার করে থাকি। Interpretation of implications. This cytotoxic activity observed suggests potential anti-cancer properties of Listeria, supporting its traditional use in herbal medicine। অর্থাৎ এইখানে দেখেন ইমপ্লিকেশন কি বললাম, অ্যাপ্লিকেশন কিভাবে আমরা মেনশন করলাম। দি সাইটোটক্সিক অ্যাক্টিভিটি অবজার্ভ সাজেস্ট পোটেনশিয়াল, আমরা যে সাইটোটক্সিক অ্যাক্টিভিটি পাইছি, অবজার্ভ করছি, এটা কি সাজেস্ট করতেছে, অর্থাৎ যেহেতু আমরা হচ্ছে সিগনিফিকেন্ট ফাংশন আমরা পাইছি, অর্থাৎ আমাদের ফাংশনটা অনেক বেশি, অর্থাৎ আমাদের ক্যান্সার কজিং সেল অর্থাৎ বেশি পরিমাণে ওখানে হয়েছে, ডিথ হয়েছে আমাদের ইসের মাধ্যমে, এক্সট্রাক্টের মাধ্যমে। তো এটার মাধ্যমে সে কি করতে পারে যে এর মধ্যে হচ্ছে পোটেনশিয়াল অ্যান্টি ক্যান্সার আছে, অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড আছে। হ্যাঁ, এই এক্সট্রাক্টের মধ্যে এটা দিয়ে কি করতে পারে, অর্থাৎ এইটা দিয়ে আমরা যদি যদি এমন হয় যে আমাদের গাছ দিয়ে ক্যান্সার আমরা ট্রিট করতে পারতেছি, তাহলে আলটিমেটলি কি হলো, হার্বাল মেডিসিনকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এখানে যে সাপোর্টিং ইটস ট্রেডিশনাল ইউজ ইন হার্বাল মেডিসিন, অর্থাৎ আমরা এটাকে হার্বাল মেডিসিন হিসেবে ইউজ করতে পারি, আমরা ট্রেডিশনাল হার্বাল মেডিসিন সাপোর্ট করতেছে আমাদের ফাইন্ডিংসটা। হ্যাঁ, কারণ আমরা আগে থেকেই জানি, আমরা বিভিন্ন ধরনের লিটারেচার পড়ে হোক যাই পড়ে হোক না কেন, আমরা জানি, আমরা এখনো জানি যে অর্জুন গাছের যে ছাল আছে, অর্জুন গাছের ছাল ইনটেক করলে কি হয়, অথবা হচ্ছে যদি আমরা এটা অর্জুন গাছের ছাল আমরা অনেকে চিবিয়ে খেয়ে থাকি, অথবা শুকনা করে গুঁড়া করে পানি দিয়ে খেয়ে থাকি, অথবা হচ্ছে মধু দিয়ে খেয়ে থাকি, বিভিন্ন ওয়েতে আমরা খেয়ে থাকি। তো আমরা জানি কি এর কাজ কি, হার্টকে সুস্থ রাখে। হ্যাঁ, যদি আমরা এখন হার্টকে সুস্থ রাখি, এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই জানতেছি আমরা যে হার্টকে সুস্থ রাখে, তাহলে অবশ্যই এটা নিয়ে সুস্থ হয় দেখে যখন আপনার এই যে এত বড় বড় রিসার্চ, মাইস এক্সপেরিমেন্ট, এত আপনার হচ্ছে অ্যালোপ্যাথিক মেডিসিন এত অ্যাডভান্স লেভেল আসে নাই, তখনকার দিন কিন্তু মানুষ এই হার্বাল মেডিসিনই খাইতো, তাই না? তখন তারা হচ্ছে রোগে ট্রিট করতো কেমনে, হার্বাল মেডিসিন খাইতো। তো অবশ্যই হার্বাল মেডিসিনকে এখানে আমরা ই করতে পারি, অ্যাড করতে পারি। ওকে, এরপর হচ্ছে স্ট্যান্ড অ্যান্ড লিমিটেশন। এই স্ট্যান্ড অফ দিস স্টাডি ইজ দ্য ইউজ অফ বোথ ক্যান্সারিয়াস এন্ড নন ক্যান্সারিয়াস সেল লাইনস। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমরা কম্পেয়ার করার জন্য আমরা হচ্ছে নন ক্যান্সারিয়াস সেলও আমরা এখানে নিয়েছি। নন ক্যান্সারিয়াস সেল কেন নিয়েছি, আমরা কি এটাই দেখবো যে ক্যান্সার সেলকে মারা যায়? আমাদের এমন হতে পারে যে আমাদের এই এক্সট্রাক্ট দিয়ে নন ক্যান্সার সেল অর্থাৎ নর্মাল সেল আপনার হচ্ছে কি করে ফেলতেছে, ডিট করে ফেলতেছে, তাহলে তো এটা লাভ কি? ক্যান্সার সেল, ক্যান্সারকে ট্রিট করতে গিয়ে আমাদের ক্যান্সার ট্রিট হলো, কিন্তু ওই এক্সট্রাক্ট দিয়ে আরো নর্মাল সেল হচ্ছে ধ্বংস হয়ে গেল, তখন কি হবে? তখন তো আর এটা দিয়ে লাভ নাই। সেজন্য আমাদের এখানে দুইটা, আমাদের এক্সপেরিমেন্টে সাধারণত আমরা পজিটিভ এন্ড নেগেটিভ অর্থাৎ ক্যান্সারিয়াস আর নন ক্যান্সারিয়াস আমরা এখানে ইউজ করছি সেল লাইন্স। However, a limitation is that only in vitro assays are conducted without in vivo validation। এখানে আমরা ইন ভিভো ভ্যালিডেশন করি নাই, জাস্ট ইন ভিট্রো অ্যানালাইসিস আমরা করেছি, এটাই হচ্ছে আমাদের এখানকার লিমিটেশন। আর একটা লিমিটেশন আছে, এটা এখানে দিই নি আমি, সেটা হচ্ছে আমরা এখানে আমরা হচ্ছে কোনো ধরনের এফটিআর অথবা এসপিএলসি এগুলো আমরা করি নাই। যে আমাদের যে এক্সট্রাক্ট দিয়ে আমরা দেখলাম অনেক বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইকোলাই এবং স্টেফিলোকোকাস অরিয়াসের এগেনস্টে, কিন্তু হচ্ছে আমাদের এখানে তারপর হচ্ছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি অনেক বেশি পাইলাম। নন ক্যান্সারিয়াস যে ভেরোসেল ছিল এটার উপরে কোনো আপনার হচ্ছে অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ এটা আমাদের এক্সট্রাক্টটা ভালো বলতেছি, আমরা আমরা ভালো একটা এক্সট্রাক্ট আমরা পাইছি, আমাদের ফাইন্ডিংসটা অনেক গুড ছিল, কিন্তু আমাদের তো এই জন্যই করা দরকার ছিল যে এর মধ্যে কি এক্সট্রাক্ট আছে, আসলে কোন কম্পাউন্ড আছে, এটা তো মেনশন করা দরকার ছিল, এটা তো আইডেন্টিফাই করা দরকার ছিল, এটা আমরা করতে পারি। এটাও একটা লিমিটেশন, এটা আমি এখানে দেই না যেহেতু শর্ট করে ফেলছি আমি। ফিউচার ডিরেকশনস কি হতে পারে, যে ফার্দার রিসার্চ শুড এক্সপ্লোর দি মলিকুলার মেকানিজমস আন্ডারলাইং সাইটোটক্সিসিটি এন্ড কন্ডাক্ট অ্যানিমাল মডেল স্টাডিজ। অর্থাৎ আমরা এখানে অ্যানিমাল মডেল স্টাডিজ আমরা করতে পারি, এবং মলিকুলার মেকানিজমস আমরা এখানে চাইলে হচ্ছে পিসিআর করতে পারি, অথবা আরো ডিফারেন্ট কাইন্ডস অফ যে মলিকুলার টেকনিক আছে এইগুলা ইউজ করতে পারি আমরা। আসলে কি হচ্ছে, সেল যে আপনার হচ্ছে ধ্বংস হচ্ছে, এটা কি আপনার হচ্ছে ইন ডেপথ মেকানিজম কি? আমরা তো দেখছি যে যে একটা সেল লাইনের উপরে, অর্থাৎ এখানে প্লেট থাকে আপনার হচ্ছে পিসিআর প্লেটের মতো সেল থাকে, ওই সেলের মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আমাদের এক্সট্রাক্টটা, নির্দিষ্ট ডোজ আমরা দিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওটা মাইক্রোস্কোপে দেখছি কতটা সেল মারা গেছে, এটাই তো আমাদের জাস্ট কাজ। কিন্তু আমরা তো এটা দিয়ে চাইলে অ্যানিমাল এক্সপেরিমেন্ট করতে পারতাম। হ্যাঁ, ইন ভিভো ভ্যালিডেশন যেটাকে বলে থাকি, অ্যানিমাল স্টাডি আমরা করতে পারতাম, মাইসের উপরে আমরা ফার্দার এটা কাজটা করতে পারি। অথবা আমরা চাইলে মলিকুলার যে টেকনিক গুলো আছে এর মাধ্যমে আমরা হচ্ছে সাইটোটক্সিসিটি আমরা ডিটারমিনেশন করতে পারি। ওকে,
এরপরে কনক্লুশন সেন্টেন্স কি, ওভারঅল স্টেভিয়া মে সার্ভ অ্যাজ এ প্রমিজিং সোর্স অফ ন্যাচারাল অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্ড অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ডস। অর্থাৎ ওভারঅলি আমরা কি বলতে পারতেছি যে stevia may serve as a promising source of natural antimicrobial and anti-cancer compounds। অর্থাৎ যেহেতু আমরা হচ্ছে সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস আমরা পাইছি, তাহলে তাহলে আমরা এটা অবশ্যই ডিক্লেয়ার করতে পারি আমাদের যে স্টেভিয়া, আমাদের যে স্যাম্পল, আমাদের যে হচ্ছে স্যাম্পল, সেটা দিয়ে আমরা হচ্ছে কি সেটাকে স্টেভিয়াকে আমরা অবশ্যই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে এবং অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে অবশ্যই আমরা ইউজ করতে পারি। অর্থাৎ যদি আপনার হচ্ছে হেলাসেল এবং হচ্ছে ভেরোসেল এই দুটার যদি মানে আপনার হচ্ছে যে ক্যান্সারের জন্য দায়ী, হ্যাঁ, এই ক্যান্সারকে ট্রিট করার জন্য অবশ্যই আমরা হচ্ছে কি করতে পারি, স্টেভিয়াকে ইউজ করতে পারি, অথবা স্টেভিয়ার এক্সট্রাক্ট ইউজ করতে পারি, অথবা এইচপিএলসি করে এই যে আমরা দেখতে পারি এর মধ্যে যে যে কম্পাউন্ড আছে। তারপরের স্টেপ কি, যে যে কম্পাউন্ড আমরা পাইছি কম্পাউন্ড গুলো আলাদাভাবে আইসোলেশন করে, যদি আমরা এখানে 5টা কম্পাউন্ড পেয়ে থাকি তখন হচ্ছে ওই 5টা স্পেসিফিক কম্পাউন্ড দিয়ে আবার আমরা সেল লাইনের উপরে দেখবো। তখন আমরা এক্সট্রাক্ট দেবো না, ওই কম্পাউন্ড দিয়ে দেখবো। এরপরে থেকে কম্পারেটিভ অ্যানালাইসিস করব আমরা কিভাবে যে দেখবো কোন কম্পাউন্ড দিয়ে হচ্ছে আপনার সাধারণত বেশি হচ্ছে আপনার কি হয়, ক্যান্সার সেলকে আমরা হচ্ছে ডিট করতে পারি অথবা কিল করতে পারি। এই অমৃতা আপু, অমৃতা, অমৃতা মিউট করে রাখো। ওকে, ওকে। অথবা আমরা যে ইকোলাই অ্যান্ড স্টেফিলোকোকাস অরিয়াস এটা আমরা পাইলাম, এটার জন্য সেম কাজ করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে কি যে ইকোলাই ইকোলাই কি কি ডিজিজ ঘটায়, সেই যে ডিজিজের জন্য আমরা কি করতে পারি, স্টেভি ইউজ করতে পারি ওই ডিজিজকে আমরা ট্রিট করার জন্য। অথবা স্টেফিলোকোকাস অরিয়াস দিয়ে যে ডিজিজ ইনফেক্টেড হয় ওই ডিজিজকে ট্রিট করার জন্য আমরা সাধারণত কি করতে পারি, এই স্টেভিয়াটা ইউজ করতে পারি। ওকে, আর একটু হচ্ছে আমি ড্রাফট ভার্সন নিয়ে আসছি এখানে, আর একটু ইন ডিটেইল লেখা এখানে আছে যে দিস স্টাডি ইনভেস্টিগেটেড দি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্ড, এই যে প্রথমে আমাদের উদ্দেশ্য অবজেক্টিভ কোন এক জায়গায় আমি কিন্তু বলছিলাম আমরা চাইলে হচ্ছে কি করতে পারি, আমাদের মেইন যে অবজেক্টিভ সেটা মেনশন করতে পারি। কি করছে, দিস স্টাডি ইনভেস্টিগেটেড দি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্ড সাইটোটক্সিক ইফেক্টস অফ স্টেভিয়া extract on selected bacterial strains, HeLa and Verocells. These results demonstrated that stevia extract exhibited significant antimicrobial activity, particularly against gram-positive bacteria। এখানে আরেকটু ইন ডেপথ কথা বলতেছি আমি। অর্থাৎ আমি যে এই আপনার হচ্ছে উদ্দেশ্য তো আমি বললাম উদ্দেশ্য সেমই থাকলো, কিন্তু এখানে দেখেন যে আমি কয়েকটা বিষয় অ্যাড করছি। সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে, আমরা একটু আগে হচ্ছে আমাদের যে কনসাইজ ভার্সন ওইখানে আমি দিয়েছিলাম। এখানে কি অ্যাড করছি, পার্টিকুলারলি अगेंस्ट গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আমরা যে ব্যাকটেরিয়া গুলো নিয়েছিলাম ওইখানে তো আমার গ্রাম পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, কিন্তু আমরা ফাইন্ডিংস তো আমরা সিগনিফিকেন্ট ফাইন্ডিংস কার এগেনস্টে পাইছি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এখানে আমরা মেনশন করে দিছি আমি। তো আমরা লিখলে যখন আমরা লিখবো এইভাবে লিখবো, আমরা আমরা আমাদের যে আগের যে কনসাইজ ভার্সন এত ছোট করে লিখবো না, একটু বড় করে লিখতে হবে। And induce dose dependent cytotoxicity in HeLa cells while exciting comparatively lower toxicity on Vero cells। অর্থাৎ আপনার হেলা সেলের উপরে এটারও আপনার সিগনিফিকেন্ট ফাইন্ডিং অ্যাক্টিভিটি ছিল, ডোজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডোজের উপরে ভিত্তি করতেছে, অবশ্যই ডোজের উপরে ভিত্তি করে আমরা আমাদের বেস্ট ফাইন্ডিংস আমরা নিয়েছি। তারপরে কি বলছে যে লোয়ার টক্সিসিটি, অর্থাৎ ভেরো সেল, অর্থাৎ যেটা নর্মাল সেল ছিল, নন ক্যান্সারিয়াস সেল, এর সেলের উপরে তো এর অ্যাক্টিভিটি কম ছিল। হ্যাঁ, দিস ফাইন্ডিং সাজেস্ট দ্যাট স্টেভিয়া কন্টেন্স বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস উইথ ডুয়াল থেরাপিউটিক পোটেনশিয়াল। কেন ডুয়াল বলছি, আমি ডুয়াল কেন বললাম, কেউ একজন বলেন এখানে আমি ডুয়াল থেরাপিউটিক পোটেনশিয়াল কেন বললাম? ফাতেমা বলো, এটা পড়ে দেখো এখানে ডুয়াল থেরাপিউটিক পোটেনশিয়াল আমি কেন বললাম। ফাতেমা আছো? শম্পা বলতে পারবেন এখানে কেন আমি ডুয়াল থেরাপিউটিক পোটেনশিয়াল ইউজ করলাম? ভাইয়া এটা তো আমার সেক্টরেই পড়ে না। হ্যাঁ, 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 সেক্টর না পড়লে আপনি তো আমার ক্লাসই বুঝতেছেন না তাহলে। কারণ এখানে আমি দুইটা দুইটা থেরাপিউটিক নিয়ে আমি দুইটা থেরাপিউটিক পোটেনশিয়াল আমি দেখছি, একটা অ্যান্টিমাইক্রোবিয়াল আর একটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার। এই জন্য এগুলো আমি ডুয়াল ওয়ার্ডই তো থেরাপিউটিক আমি পোটেনশিয়াল নতুন বলছি। জানতেছি। ওয়ার্ড নতুন জানতেছেন আপনি? অ্যান্টিব্যাকটেরিয়াল, তারপরে কি রিবান দিয়ানা নাকি? রিভান্ডিয়ানা না? হ্যাঁ, আপনি এগ্রিকালচারের স্টুডেন্ট, আপনি জানেন না স্টিভিয়া আছে রিভাউডিয়ানা, বৈজ্ঞানিক স্টিভিয়া তো নাম, একটা বাট গাছ। আমার সেক্টর হ্যাঁ, আলাদা তো আচ্ছা, যাই ভাইয়া। হোক। ওকে, 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 আপনি বুঝতে পারেন নাই, এটা আপনার কারণ হচ্ছে আপনি এগ্রিকালচার স্টুডেন্ট। ওকে, ডুয়াল থেরাপিউটিক পোটেনশিয়াল কেন বলছি আমি, আমি তো বারবার বলতেছি আমরা এখানে দুইটা কাজ করছি, একটা অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেখছি আর একটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার। দুইটা আলাদা ধরনের থেরাপিউটিক থেরাপিউটিক এজেন্ট হিসেবে কাজ করতেছে। দেখেন ডুয়াল থেরাপিউটিক পোটেনশিয়াল, অর্থাৎ এটার মধ্যে দুইটা থেরাপিউটিক পোটেনশিয়াল হিসেবে এটা কাজ করতেছে দুইটার এগেনস্টে।
অর্থাৎ অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ক্যান্সার। এই জন্য আমি ডুয়াল লিখছি। আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা মিনিংফুল এবং অথেন্টিক ইনফরমেশন এবং খুব সুন্দর সেন্টেন্স আমরা ফর্ম করতে পারি, তৈরি করতে পারি। ওকে, এবারে কম্পারিজন কেমনে করছি। দি অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্ট অবজার্ভড ইন দিস স্টাডি ইজ কনসিস্টেন্ট উইথ আর্লিয়ার এফোর্টস হাইলাইটিং দি ইনহিবিটরি অ্যাক্টিভিটি অফ স্টেভিয়া এগেইনস্ট স্টেফিলোকাস অরিয়াস এন্ড এশিরিয়া কোলাই। অর্থাৎ এই যে সিভান্না এটল 2013, গোয়াল এটল 2010, এও সিমিলার, সেও এই করছিল। আপনার এই স্টেভিয়া দিয়ে আপনার কি করছিল, আপনার এই অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেখছিল, কিন্তু সে আমাদের মতো সিমিলার রেজাল্ট পাইছে। তার মানে কি হলো, তার মানে আমাদের রিসার্চটা যে ভুল না, এটার মাধ্যমে আমরা ভ্যালিডেট করতে পারলাম যে আমাদের আসলে স্টেভিয়াতে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। কিন্তু কেন আমি, আপনাদের এখানে কোশ্চেন থাকতে পারে, ভাই যেহেতু ইসেরিশিয়া কোলা স্টেফিলোকাস অরিয়াস দিয়ে হয়ে গেছে, আপনি কেন করলেন? আমার তো ইনভায়রনমেন্ট আলাদা। শিভানা এটল অবশ্যই বাংলাদেশ না, গোয়াল এটল অবশ্যই বাংলাদেশি না। এটা তো ডিফারেন্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তারপরে তাদের ইমিউনিটি আমাদের ইমিউনিটি সেম না, এতে এই জন্য আমরা করতে পারি। হ্যাঁ, যেহেতু আপনার এনভায়রনমেন্ট ডিফারেন্ট। ওকে ওকে, দি সাইটোটক্সিক ইফেক্ট এগেইনস্ট হেলা সেলস অ্যালাইন উইথ স্টাডিজ রিপোর্টিং অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি অফ স্টেভিয়া গ্লাইকোসাইডস অ্যান্ড এক্সট্রাক্ট ইন ভ্যারিয়াস ক্যান্সার মডেলস। এরপরে কি অ্যালাইন করতেছি এই যে এর সাথে, ইয়াসুকা এটল 2002 সালে এবং কি সাটসুম্পুন এটল 2017 সালে, এর সাথে এটা সে অ্যালাইন করে গেছে আমাদের এখানে। গ্লাইকোসাইড, স্টেভিয়া গ্লাইকোসাইড কি স্টেভিয়ার মেইন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড স্টেভিয়া গ্লাইকোসাইডস। ঠিক আছে, এই জন্য এটা মেনশন করছি এখানে। ইন্টারেস্টিংলি দি কম্পারেটিভলি লো টক্সিসিটি অন ভেরোসেলস parallels previous findings where stevia compounds selectively targeted malignant cells while sparing normal cells। এর সাথে ফাইন্ডিংস আমরা কম্পেয়ার করছি। however potency variations reported across different studies may be attributed to differences in extraction methods, solvent polarity and concentration used। এর সাথে আমাদের অ্যালাইন করে নি, এই যে এটার সাথে বেরোসেলের সাথে, এটার সাথে আমাদের সিমিলার হয়নি। ডিফারেন্ট পাইছি আমরা, কেন পাইছি আমরা এটাও মেনশন করতেছি আমরা। কেন পাইছি আমরা, মানে কেন আমরা আমাদের থেকে তারা কেন ডিফারেন্ট ফাইন্ডিংস পাইছিল, আমাদের তাদের আউটকামসটা কেন ডিফারেন্ট ছিল। আমরা তো স্টেভিয়া নিয়ে কাজ করছি, তারাও স্টেভিয়া নিয়ে কাজ করছে। তারা আপনার কি নিয়ে কাজ করছে, তারা আপনার অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি দেখছে, হেলা সেলের উপরে কাজ করছে, ভেরো সেলের উপরে কাজ করছে, তারাও স্টেভিলোকাস অরিয়াস, তারাও ইসেরিয়া কোলাই, ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানিজমস। যেহেতু সব সেম, কেন ডিফারেন্ট হলো? হতে পারে, কেন হতে পারে? এক্সট্রাকশন মেথড একটা কারণ হতে পারে, সলভেন্ট পোলারিটি হতে পারে, সলভেন্ট পোলারিটি একটা কারণ হতে পারে। কারণ কি সলভেন্ট পোলারিটি কি, আমরা যে এক্সট্রাক্টটা আমরা করলাম, মিথানলিক এক্সট্রাক্ট করার পরে এটা অনেকটা শক্ত থাকে, অর্থাৎ এটা সেমি লিকুইড। সেমি লিকুইড কেমন, যে আপনার চকলেট থাকেন না, চকলেটের মতো। তো আপনার লিকুইড চকলেট, ওর থেকেও আপনার এটা সলিড থাকে। হ্যাঁ, তো এটা সরাসরি আমরা ইউজ করি না, এটার সাথে আমাদের করতে পারি আমরা আহ, অন্য একটা সলভেন্ট ইউজ করে থাকি আমরা এটাকে ডিজলভ করার জন্য। সবচেয়ে বেশি করে থাকি আমরা 2020 একটা যে রিয়েজেন্ট আছে, কেমিক্যাল আছে, এটা ইউজ করে থাকি, কারণ এটা তো শক্ত। এটা ধরেন সেমি হার্ডের মতো, হার্ড না হলে হার্ডের কাছাকাছি, তো এটা দিয়ে তো আমরা সরাসরি দিলে তো আর কাজ হবে না। তো এটাকে প্রথমে কি করতে হবে, সলভেন্ট দিয়ে ওইটাকে সলিবল করে এরপরে ওইটা দিয়ে আমরা ফার্দার অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি করছি আমরা। অ্যান্ড কনসেন্ট্রেশন ইউজ, এমন হতে পারে তারা যে কনসেন্ট্রেশন ইউজ করছে আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশন ইউজ করছি। হতে পারে তারা সর্বোচ্চ ইউজ করছে 100 মাইক্রোলিটার, আমরা সর্বোচ্চ ইউজ করছি 150 মাইক্রোলিটার। এইটাও হতে পারে কারণ। ওকে, তারপর ইন্টারফেরেশন অ্যান্ড ইমপ্লিকেশনস, এখানে আমি মেনশন করেছি। তারপর স্ট্রেন্থ অ্যান্ড লিমিটেশন, এখানে আমি মেনশন করেছি। ফিউচার ডিরেকশনস, অর্থাৎ এইখানে যে লিমিটেশন গুলো আমি মেনশন করছি, এইগুলোকে সলভ করার জন্য আমরা ফিউচার ডিরেকশনস কি হতে পারে এটা আমি মেনশন করছি এখানে। এরপর কনক্লুশন। ইন কনক্লুশন, দিস স্টাডি provides evidence that stevia exhibits both antimicrobial activity and selective cytotoxicity against HeLa cancer cells while sparing normal Vero cells। অর্থাৎ দেখেন এইটুকুর মধ্যে আমি কতগুলো ইনফরমেশন মেনশন করছি। অর্থাৎ সবশেষে এটা বলা যায়, আমাদের যে স্টাডি করছিলাম এটা কি করতেছে, কি প্রোভাইড করতেছে, যে স্টেভিয়া এক্সিবিটস বোথ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভ সাইটোটক্সিসিটি। অর্থাৎ বোথ কেন বললাম, একদিকে সে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আপনার শো করতেছে, আর একদিকে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি শো করতেছে। হোয়াইল স্পেয়ারিং নর্মাল ভেরোসেল, অর্থাৎ নর্মাল ভেরোসেলের ক্ষেত্রে সেটা না, নর্মাল ভেরোসেলের ক্ষেত্রে সে মারতেছে না, নর্মাল ভেরোসেলকে সে কিল করতেছে না, সে তাকে বাঁচায় রাখতেছে। ওকে, these findings highlight the potential of stevia as a natural dual function therapeutic candidates, encouraging further exploration for clinical and pharmaceutical applications। অর্থাৎ আমরা এমন একটা রিসার্চ করে দিলাম, অর্থাৎ আমরা এমন একটা ফাইন্ডিং সায়েন্টিফিক কমিউনিটিতে আমরা ডেভেলপ করে গেলাম, যেটা দেখে দেখে
আপনার হচ্ছে ফার্দার এক্সপ্লোরেশন কোথায় করা যেতে পারে, ক্লিনিক্যাল ট্রায়াল করা যেতে পারে, অর্থাৎ সরাসরি আপনার হচ্ছে কি ইন ভিভো অ্যানিমাল এক্সপেরিমেন্ট করার পরে আপনার যদি অ্যানিমাল এক্সপেরিমেন্টে পাশ করে তারপরে কি করতে হবে, এইচপিএলসি জিসিএমএস করলাম, আমরা অ্যাক্টিভ কম্পাউন্ডস গুলো দেখলাম বা অ্যাক্টিভ কম্পাউন্ডস গুলো দেখলাম, এরপরে ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশন সরাসরি এটা দিয়ে আমরা মেডিসিন তৈরি করতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেইন ফাইন্ডিংস অথবা মেইন সিগনিফিকেন্স, এতটুকুই। এখন এখানে আমাদের এই হেডিং থাকতে পারে, হ্যাঁ আমরা এখানে অবশ্যই দেবো না, আমরা হচ্ছে একেবারে থেকে আমরা আমাদের হচ্ছে এই যে এইগুলা যে হেডিং গুলো এগুলা হচ্ছে আমরা কেটে দিই, আমরা সাধারণত প্যারা থাকবে, শুধু জাস্ট প্যারা। কখনো আমরা হচ্ছে এইভাবে যে এইটুকু ইমপ্লিকেশন, এটা স্ট্যান্ড লিমিটেশন, কখনো এইভাবে থাকে না, ফিউচার ডিরেকশনসও থাকে না, কনক্লুশনও থাকে না, এইভাবে প্লেইন টেক্সট থাকে। এখানে আমরা কোনো ধরনের আমাদের মেইন একটা হেডিং থাকবে এখানে, ডিসকাশন, একটা হচ্ছে মেইন হেডিং। এই মেইন হেডিং এর আন্ডারে আমরা প্যারা প্যারা দিয়ে লিখবো, অর্থাৎ যতটুকু আমাদের মেইন ফাইন্ডিং ছিল এটা এক প্যারা থাকবে। তারপর হচ্ছে আমরা যেখানে হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন আর ভ্যালিডেশন করছি এটা এক প্যারা থাকবে, অথবা দুই প্যারা থাকতে পারে যদি বড় হয়। এরপর হচ্ছে লিমিটেশন অথবা স্ট্রেন্থ এটা মেনশন করতেছি। এরপর হচ্ছে আমাদের ফিউচার ডিরেকশনস আমরা আলাদা প্যারায় লিখবো, এবং সর্বশেষে কনক্লুশন টাইপের কিছু ইনফরমেশন আমরা দিতে পারি। ইন কনক্লুশন না দিয়ে সো অথবা আরো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে, অথবা ফাইনালি এটা আমরা ইউজ করতে পারি। এখানে আমাদের যেটা আমরা ইউজ করতে চাই, অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা আমরা ইউজ করব। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে?